আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, মাসব্যাপী এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। পহেলা জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও বিভিন্ন ছাত্র সংগঠন। এমত অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ষপূর্তি উদযাপনে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। পহেলা জুলাই থেকে ৫ই অগাস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে, এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে ম্যাগাজিন বহনের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল, ওইটা এটা একটা জাস্ট একটা ভুল। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এয়ারপোর্টে নিরাপত্তা তল্লাশিতে সবার জন্য যেন সমানভাবে আইন প্রয়োগ করা হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার ৩০ আসামির মধ্যে পলাতক ২৬ জনের নামে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের নাম। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ১৬ জুলাই ২০২৪ জুলাই আগস্টের আন্দোলনে বৈষম্য ও ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ান আবু সাইদ। আন্দোলন দমনে পরিকল্পিত হামলার অংশ হিসেবে তার উপর গুলি চালায় পুলিশ। প্রাণ হারান জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, হয়ে ওঠেন আন্দোলনের মূর্ত প্রতীক। সোমবার সকালে ট্রাইব্যুনালে এ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুরু হয় শুনানি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গুলিতে নিহত আবু সাইদের সুরত হাল রিপোর্টে শুধু লাঠির আঘাতে মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাক্তাররা। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ওই সময় প্রশাসন যারা ছিল তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের। মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু সহ পলাতক ২৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আবু সাইদ হত্যার ঘটনায় গত ১৩ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন সাইদের বড় ভাই রমজান আলী। পরে এই ঘটনার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ জুলাই। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন, তিস্তা প্রকল্প ও রাজনৈতিক স্মারক স্বাক্ষর নিয়ে ইতিবাচক দেশটি। আর দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, পিআর পদ্ধতিতে ভোটের নামে যারা জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয়। রুদ্র রফিকের রিপোর্ট। ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রতি চীন সফরের বিস্তারিত তুলে ধরতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।
চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হতে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, কিছু দল ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা। পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। হিলিতে দলীয় ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে তিনি কথা বলেন। তারা স্বৈরাচারের দোসর, তারা ষড়যন্ত্রকারী, তাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। 31শে ডিসেম্বরকে ঘিরে জুলাই ঘোষণাপত্রের উদ্যোগ সরকারই ভেঙে দিয়েছে ফেসবুক পোস্টে। এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যৌথ দলিল তৈরির কথা থাকলেও সরকার দুইবার সময় দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি বা ব্যর্থতার ব্যাখ্যাও দেয়নি। এই দলিল রাষ্ট্রীয় স্বীকৃতি পাক, সংবিধানে প্রতিফলিত হোক। তিনি বলেন, সরকার নিষ্ক্রিয় থাকলে জনগণ ঐক্যমত্যের ভিত্তিতেই দলিল তৈরি হবে। 5 আগস্টের মধ্যেই এই ঐতিহাসিক কাজ সম্পন্ন করতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ পারে এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। এবার বাদ দেওয়া হয়েছে ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সমন্বয়ে গঠিত কমিটি এবং ইভিএম সংক্রান্ত ব্যবস্থা। ভোট কেন্দ্র নির্ধারণে একক দায়িত্ব নির্বাচন কর্মকর্তাদের উপর। পূর্ববর্তী কমিটিগুলোর রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় এই পরিবর্তন আনা হয়েছে। গড়ে 3000 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র এবং গড়ে 500 পুরুষ ও 400 নারী ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণের বিধান রাখা হয়েছে। 30 জুন গেজেট আকারে নীতিমালা প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সরকারের নেওয়া জ্বালানি খাতের বাতিল করা 37 চুক্তির বিষয়ে পুনর্বিবেচনার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিলের কারণে অন্য সব বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে। এনার্জি রেগুলেটরি কমিশন BERCও এসব প্রকল্পের বিষয়ে পুনর্বিবেচনার পক্ষে মত দেয়। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার। 2041 সাল নাগাদ 30% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতে 37টি চুক্তি হয় চীন সহ কয়েকটি দেশের সাথে, যারা ইতিমধ্যে জমি ক্রয় সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এসব প্রকল্প দুর্নীতির অভিযোগে বাতিল করে দেয়। রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলের সব চুক্তি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বাতিল করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। ওই 37টি LOI এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। সিপিডির এমন বক্তব্যকে সমর্থন জানান বিআরসির চেয়ারম্যানও। অন্তর্বর্তী সরকার যে LOI গুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে। আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। বিনিয়োগকারীদের সুরক্ষায় জোর দেয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করার কথাও বলেন বক্তারা। Obviously, we most welcome about the tender. This is the transparent procedure. Chinese friends can come up with a local, that is the business houses, and then they can set up
the factories here. চাইনিজ ইনভেস্টর অব বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ায় প্রায় 55% বিনিয়োগে তাদের। বাংলাদেশেও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে দেশটির। Chinese investors in the renewable sector globally, especially in the Asian market, is quite a big presence here. জ্বালানি নিরাপত্তায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানানো হয় সেমিনারে। ভবিষ্যতে সিপিডি এই বিষয়ে কাজ করবে বলে আমি। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। স্থবিরতা কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আবারও কাজের গতি ফিরে আসায় সরকার সন্তুষ্ট বলে জানান তিনি। কোনো পক্ষপাতিত্ব ছাড়া কাজ করে যেতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে। আপনি একটা লক্ষ্য করবেন, সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। বায়ুদূষণ কমাতে বিআরটিএ-কে সঙ্গে নিয়ে পুরনো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। তিনি বলেন, নির্মাণ কাজে বালু পরিবহনের ক্ষেত্রে বালু ঢেকে পরিবহন করতে হবে। জানান, ভাঙাচোরা রাস্তা শীত মৌসুমের আগেই মেরামত করা হবে। বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় নতুন আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অভিযুক্ত ফজর আলী ও ভুক্তভোগী নারীকে নির্যাতনের দৃশ্য রয়েছে। এত কিছুর পরও ওই নারী ঝামেলামুক্ত থাকতে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগ আমলে নিয়েই তদন্ত চলছে। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণকাণ্ড নানা ডালপালা মেলছে। নতুন আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল অভিযুক্ত ফজর আলীকে পিটিয়ে রক্তাক্ত করছে। নির্যাতনের পর তার শরীর, হাত এবং মাথা থেকে ঝরছে রক্ত। সুমনের সহযোগী অনেক ওই নারীকে নিজ হাতে বিবস্ত্র করছে। পাশ থেকে রমজান সহ অন্যরা মোবাইলে ভিডিও ধারণ করছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের মানুষ বিচার আচার করে পারে না, তখন সেই দিন ধরছে, ধরনে এলাকার মানুষ গেছে, গিয়ে ধরছে। কয়েকদিন আগেও তারা ধরা খাইছিল, এবারও ধরা খাইছে। স্থানীয়রা অভিযোগ করেন, ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। কিন্তু ভুক্তভোগী নারী জানান, ফজর আলীর সঙ্গে তার বাবার পরিবারের আর্থিক লেনদেনের কথা। কোনো মেয়ে সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। পুলিশ পরকীয়ার বিষয়টি আমলে নিচ্ছে না। অভিযোগ সামনে রেখে তদন্ত এগিয়ে যাচ্ছে বলে জানান তারা। আজকে আমাদের একটি টিম বিভিন্ন তথ্য এবং সাথীদের সাথে গ্রহণ করছে এবং তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা দিচ্ছি এবং কিভাবে তার ভালোভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই জন্য তারা তার সাথে আলোচনা করছে। তদন্তের মধ্যে দিয়ে আসল ঘটনা প্রশাসন জনসম্মুখে প্রকাশ করবে বলে দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, আরটিভি। গেল 24 ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 429 জন। এ সময় কোনো মৃত্যু নেই। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের 159 জনই বরিশালের। চট্টগ্রামে 57 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় 61 জন এবং দক্ষিণ সিটিতে 42 আর উত্তর সিটিতে 45 জন, খুলনায় 21 এবং রাজশাহীতে 54 জন। ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল স্বাস্থ্য অধিদপ্তর। সরকারিভাবে 50 টাকা এবং বেসরকারিভাবে 300 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন আরও 21 জন।
চলতি বছরের ডিসেম্বরে বিপিএল এর দ্বাদশ আসর শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি, যেখানে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করা হবে ওপেন বিডের মাধ্যমে 5 বছরের জন্য। এছাড়া প্রতি বছর ক্রিকেট সংশ্লিষ্টদের অ্যাওয়ার্ড দেবে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড। সোমবার বোর্ড মিটিং শেষে এসব তথ্য জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের উন্নয়নে বোর্ডে এডুকেশন উইং চালুর কথা জানিয়েছে বিসিবি। আম্পায়ার কোচ সহ পিচ কিউরেটরদেরও শেখার ব্যবস্থা করবে যে বিভাগ। বিকেল 3টায় শুরু হয়ে রাত 9টায় শেষ হওয়া মিটিংয়ে আলোচনার সূচিতে স্থান পেয়েছে জাতীয় দলের নির্বাচকের বিষয়ও, যেখানে ছেলেদের দলের পদত্যাগ করার জন্য হান্নান সরকারের জায়গায় নতুন একজন নির্বাচক নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। মেয়েদের দলের জন্য মেয়ে নির্বাচক নেওয়ার কথাও জানান বুলবুল। প্রত্যেকটা বিভাগে যেন তার এডুকেশন টিম থাকে, আম্পায়ার্স এডুকেশন টিম, কোচিং এডুকেশন টিম, টার্ফ ম্যানেজমেন্ট এডুকেশন টিম, সো দ্যাট যেই বিভাগে যা দরকার based on their need they can do their own courses. দেখতে পেয়েছি যে কি পরিমাণ দরকার আমাদের মাঠের, এবং মাঠের দরকার হতে হলে আপনার কোয়ালিফাইড কিউরেটর লাগবে, কোয়ালিফাইড লোক লাগবে যারা নাকি মাঠগুলো পরিচর্যা করতে পারবে, আপগ্রেড করতে পারবে, মাটির ধরন বুঝতে পারবে, তারপরে ধরেন অফ সিজনে কীভাবে মাঠটা ধরে রাখতে হয়। এই জন্য আমরা টার্ফ ম্যানেজমেন্ট উইং বানাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার অনুশীলন করে মিরাজ শান্তরা। টেস্টে 1-0 সিরিজ হারের পর ওয়ানডে সিরিজের জয় পেতে চায় বাংলাদেশ। এই ফরম্যাটে টাইগারদের নতুন অধিনায়ক মিরাজও তার নতুন দায়িত্ব শুরু করতে চান ভালো ফলাফল দিয়ে। 2রা জুলাই কলম্বোতে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচটিও একই মাঠে হবে 5 জুলাই। সিরিজের শেষ ম্যাচটি হবে 8 জুলাই পাল্লেকেলেতে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।